নির্বাচন না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। তারপর আমরা অনেক সময় বলি যে ভারতের নির্বাচনটা তারপরে হলেও কিছুটা হলেও গ্রহণযোগ্য হয়, যদিও ওখানে টাকার খেলা চলে। ওখানে রিলায়েন্স, আদানি, আম্বানি তারা কোন পক্ষে যায় তার উপর নির্ভর করে নির্বাচন কারা ক্ষমতায় আসবে। বাংলাদেশের টাকাওয়ালারা এইভাবে কোন দিকে ঢলে পড়ে। কিন্তু তারপরে অন্তত আপাত গ্রহণযোগ্য একটা পরিস্থিতি তো তৈরি করতে হবে। তৈরি কি করতে ব্যর্থ হয়েছে? আমি বলছি ব্যর্থ হওয়াটা পরের প্রশ্ন। আপনি চেষ্টা করে তারপরে ব্যর্থ হলে আমি এটা মেনে নেব। চেষ্টাই দেখেন না। চেষ্টাটাই তো দেখি না। এর আগে দেখুন গত 3টা নির্বাচন কমিশন, 14 নির্বাচন কি তারা সুষ্ঠু নির্বাচন বলেনি? সব নির্বাচনই তো 18কে তারা কি বলেনি? 24কে কি তারা বলেনি? তো কেন তারা বলল? এটা কি আমরা আলোচনা করেছি যে কেন বলল? তাহলে ওই মানসিকতা যদি এখনো থাকে তাহলে এখনো তারা বলবে। লোক পাল্টে যাবে কিন্তু কথাটা পাল্টে যাবে। মানে এখনো কি ওই টাইপেরই দেখছেন? না, দেখছি না, কিন্তু আশঙ্কা হচ্ছে এরকম যে নির্বাচন কমিশনের অনেক কথা না বললেও চলে। নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদ এক নয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা যা বলবেন, রাজনৈতিক দলের একজন নেতা যা বলবেন, একজন প্রশাসক যা বলবেন, নির্বাচন কমিশন ঠিক সেই কথা বলবেন না। নির্বাচন কমিশন বলবেন যে আমি যতক্ষণ পর্যন্ত একটা সাংবিধানিক প্রতিষ্ঠান 119 ধারা অনুযায়ী, সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী এই বিষয় আমার করতে হবে, আমার এই বিষয় আছে, আমি এটা চাই। সরকার যদি না দেয়, নির্বাচন কমিশন বলবে যে আমি এই সরকারের কাছে চেয়েছিলাম একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই কিছু করার জন্য, সরকার এটা দেয়নি, এই কথাটা তো বলবে। এগুলো হচ্ছে কথার চাপ তৈরি করতে হবে এবং কথার পেছনে যুক্তিটা দেখছেন না, সেই চাপটা খুব একটা দেখছি না। বরঞ্চ তারাও তাল মিলিয়ে বলছেন একটা আমরা উপহার দিতে চাই। আচ্ছা, আমরা কি আপনাদের কাছে কোনো কিছু উপহার চেয়েছি? আমরা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি। কখনো কখনো ভুল স্বীকার করাটা নিজেকে ছোট করা নয়, বরং ছোট কাজকে বন্ধ করার প্রক্রিয়া। যেমন আমি যদি কোনো একটা ভুল করি, তারপরে যদি বলি আমি ভুল করেছি, সেটা আমি ছোট হলাম না, যাতে এই ভুলটা আর কেউ না করে তারও একটা শিক্ষা তৈরি করে যাওয়া। ফলে যারা এখন বলছেন যে পুলিশের গুলি করার কার্যকারিতা কি, প্রয়োজনীয়তাটা কি, পুলিশের হাতে এই প্রাণঘাতী অস্ত্র তুলে দেওয়ার প্রয়োজনটা কি ছিল, এই যে সাফাই যারা গাইছেন, এই রকম করতে গেলে তো এরকম অনেকেই করতে পারবেন। এবং অনেকেই এ পর্যন্ত যতজনকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে কোর্টে তোলা হয়েছে, প্রত্যেকেই কিন্তু তাদেরকে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। ফলে আমার মনে হয় যে এই কথার মারপ্যাচ তৈরি না করে বলা উচিত যে জনগণের মধ্যে একটা বিক্ষোভ ছিল, জনগণের মধ্যে অসন্তোষের কারণগুলো কি, সেটা দুর্নীতি, সেটা দুঃশাসন, নিয়মিত নির্বাচন না দেওয়া এবং নিজেদের মতো করে নির্বাচন করা, বিরোধী পক্ষকে কখনো সন্ত্রাসের মুখে, কখনো গুম করে, কখনো নির্যাতন করা, এগুলো যে মানুষের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ তৈরি করেছিল, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছিল। যদি তারা এটা বলেন যে আমরা আসলে জনগণের ভিতরে যে এত ক্রোধ আছে এটা বুঝতে পারি নাই, আমরা 24-এর নির্বাচনে আমি এবং ডামিন নির্বাচন করার মধ্য দিয়ে আমরা আসলে জনগণের ক্রোধের আগুনে জয় কিন্তু একটি জায়গায় বলেছেন যে তার মাকে মিসগাইড করা হয়েছে। আচ্ছা, এটা কিন্তু আরেকটা বিষয়। প্রথমত এইটা মাকে অতি ভক্তি করতে গিয়ে অতি মানে ঘৃণার পর্যায়ে নামিয়ে ফেললেন। তার মা এত একটা ক্ষমতাশালী মানুষ, তাকেও মিসগাইড করতে পারে? তার মানে কি তার মার কি তাহলে কোনো ব্যক্তিত্ব বলতে কিছু ছিল না? তার মার কি বিচার বিবেচনা বোধ বলতে কিছু ছিল না? অথবা তিনি কি এমন তোষামতকারী দ্বারা পরিবেষ্টিত হয়েছিলেন যে তাদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন? অথবা এমন শক্তিশালী চক্রের হাতে ছিলেন যে তার আসলে কিছুই করার উপায় ছিল না? হয় তিনি পুতুল ছিলেন অথবা তিনি দুর্বিনীত ছিলেন। এইভাবে অতি কথন কিন্তু কোনোটাই ভালো ফল নিয়ে আসে না। এইভাবে না বললেই ভালো হয়। একটা ভুল হয়েছে সেটা যদি স্বীকার করতেন, পরবর্তী শাসকরা বুঝতো যে যতই ক্ষমতা থাকুক না কেন, যতই নিপীড়নের ক্ষমতা থাকুক না কেন, জনগণের ক্রোধের মুখে সব কিন্তু উড়ে যায়। এটা আইয়ুব খানও গেছে, এটা এরশাদও গেছে এবং এটা শেখ হাসিনাও গেছে। ফলে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের স্বৈরাচারী না হয়, এটাই না আমাদের ভবিষ্যতে পথ চলার দিকটা তৈরি করবে। তিনি আরও একটি কথা বলেছেন যে তিনি এত হতাহত চাননি দেখেই তো তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। একটা লোক ক্ষমতা ছেড়ে দিয়েছেন, একটা ক্ষমতা ছেড়ে পালিয়ে তিনি যদি হত্যা করতেন তাহলে তো তিনি ক্ষমতায় থাকতেন, এই কথা বলেছেন। পরিস্থিতিটা এমন ছিল তখন হত্যা করেও আর টেকা যেত না। হত্যা যা করার তিনি করেছেন না, আরও হয়তো কিছু হত্যা হতো, কিন্তু তখন পরিস্থিতিটা এমন দাঁড়াতো যে জনগণ এবং সামরিক বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে যেত। পুলিশ যখন বলছে যে আমাদের আর ওই গুলি করার মতো এনার্জি এবং গান পাওয়ার নাই, আর আর্মি সেই জায়গায় জনগণের মুখোমুখি হতে চাইছে না, তখন তাহলে আর হত্যা করার কি উপায় ছিল? এবং সেই পথে যদি চলে যেতেন তাহলে কি হতে পারত?
ফলে আমার মনে হয় যে ওইটা একটা নোডাল পয়েন্ট ছিল, একটা চূড়ান্ত জায়গা ছিল। ফলে সেই ক্ষেত্রে দুই পক্ষ অভ্যুত্থানকারী জনগণের শক্তি এবং জনগণকে দমন করার শক্তি, এই দুইটার যখন মুখোমুখি দাঁড়িয়ে গেল তখন অভ্যুত্থানকারী শক্তি বিজয়ী হয়েছে। এটা হলো এক। তারপরে যেটা বললেন আপনি যে না ভোটের বিষয়টা, আমরা প্রথম থেকেই বলেছি, আমরা বাসদের পক্ষ থেকে বলেছি যে প্রকাশ্যে কাউকে হা বলা অথবা না বলার এই প্রবণতাটা বন্ধ করেন। কেন সরকারের থেকে আপনারা বলবেন হা ভোট দিন? আপনারা সরকারের থেকে বলবেন যে আপনারা গণভোটে অংশগ্রহণ করুন, গণভোটটা জনগণ ভোট দিক। তারা নিজেরা কেউ কেউ বলতে শুরু করলেন না ভোট দিলে দেশে থাকতে দেওয়া হবে না, না ভোট দিলে অমুক থাকতে দেওয়া হবে না। ফলে তার প্রতিক্রিয়া আবার যদি কেউ বলে না ভোট দিব, কি দেখি কি হয়, আমাদের আর কি হবে, ঠিক আছে না ভোটই দেব। ফলে কাউকে প্রভোগ করে যে কথা মানুষ বলতে চায় না তার মুখ থেকে কিন্তু সেই কথাও বের করে আনা যায়, যদি তাকে বারবার খোঁচাতে থাকে, বারবার খোঁচাতে থাকে। আমরা এটা বলেছিলাম, যেটা আমরা বাসদের পক্ষ থেকে বলেছিলাম গণভোটটা অপ্রয়োজনীয়, কিন্তু আমরা গণভোটটা জনগণের উপর ছেড়ে দিচ্ছি। জনগণ যদি ভোট দেয় দেবে। আমরা বলেছি গণভোটের মধ্যে কিছু কৌশলগত ত্রুটি আছে, যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেওয়াটা কঠিন। তারপর আমরা বলেছি ঠিক আছে ওটা গণভোট, তো জনগণের উপর ছেড়ে দেন, আপনারা আবার দলগতভাবে প্রচার করবেন কেন? কি কি ভয়ঙ্কর হতে পারে? প্রথমত এই সরকার যদি কন্টিনিউ করে নির্বাচন না হয়ে, তাহলে যে অব্যবস্থাপনার জায়গায় এসেছে এই অব্যবস্থাপনার হাত থেকে দেশকে মুক্তি দেওয়া সম্ভব হবে না। দুই, এই সরকার যদি 12 তারিখে পরে না থাকে এবং নির্বাচনও হলো না, তাহলে কি হবে? দেশকে হয় সেনা শাসনের দিকে যেতে হবে। একটা দায়িত্ব গ্রহণে অনিচ্ছুক সেনাবাহিনী যদি এবার দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলার কোনো ধরনের পরিবর্তন হবে না এবং কোনো ধরনেরই আশার আলো সামনে দেখা যাবে না। 3 নম্বর যদি হয় যে ঠিক আছে এখন যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে পাওয়ারকে এক্সারসাইজ করছেন এবং এনজয় করছেন এবং সম্পূর্ণ পুরনো আমলের মতো করেই নতুন আমল, ওই যে নতুন বন্দোবস্ত বলছি, তাতে বলছে যে বস্তাটা নতুন কিন্তু বস্তার ভিতরে জিনিসগুলো একই, ফলে বন্দোবস্তের মধ্যে মানে বস্তার মধ্যে পুরনো জিনিসই আছে। ফলে এটা ভবিষ্যতে কিন্তু মানুষকে একটা অবসাদের দিকে নিয়ে যাবে এবং সবচেয়ে বড় যে জিনিসটা হবে যে এই দেশে কিছু হবে না, এই প্রবণতাটা আবার ছড়িয়ে পড়বে। রতন ভাই আপনার কাছ থেকে শুনবো একই বিষয়ে, মানিক আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। হ্যাঁ, যে গণভোটের প্রসঙ্গ এসেছে, গণভোটে হ্যাঁকে যদি আমরা বিজয়ী করতে পারি তাহলে নতুন বাংলাদেশের যে প্রতিজ্ঞা সেটা বাস্তবে দেখতে পাবো। এটাই তো যে 24-এর গণ অভ্যুত্থানের পরে মানুষের না আকাশ সেটা তো দেখতে পাবো, আমরা সবাই জানি, কিন্তু ন্যায়ের পক্ষে প্রকাশ্য হওয়া শুরু করেছে মতামত। জাতীয় পার্টি এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে যেন ভোটে নেওয়া হয় সেই ক্যাম্পেইনও করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ব্রিফিং করে বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনের অংশগ্রহণের সুযোগ দিতে হবে, এবং এখন দেখলাম যে না ভোটের ক্যাম্পেইন করছে। আসলে জাতীয় পার্টি তো গত 16 বছর সরকারেরই অংশ হয়ে কাজ করছে, নানা রূপে নানাভাবে, একই অঙ্গে আমরা নানা রূপ দেখেছি। তো এখন এই পর্যায়ে এসে যদি বিচারটা সুন্দরভাবে এবং যার যতটুকু অপরাধ সেইভাবে চার্জগুলো তৈরি করা হতো, তাহলে কিন্তু জাতীয় পার্টির অনেকেও এই বিচারে অভিযুক্ত হতো, সেটা কিন্তু করতে পারেনি।